আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে অনলাইনে নতুন একটি পাসপোর্টের জন্য ঘরে বসে আপনি কিভাবে আবেদন করতে পারেন সেই বিষয়টা জানবো। পাশাপাশি কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, পাসপোর্টটা হাতে পাওয়া পর্যন্ত কি কি সতর্কতা রয়েছে, কিভাবে কি করবেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আবেদন করার জন্য আপনি আপনার ফোনের অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার থেকে গুগলে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট। প্রথমে যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করে দেবেন। আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইট লিঙ্কটা এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করেও আসতে পারবেন। অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট /রিইস্যু আমরা করবো কি, এটাতে ক্লিক করে দেবো যে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লাই। এটাতে ক্লিক করার পরে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন? তো আমাদেরকে ইয়েসই রাখতে হবে ইয়েস। তারপরে হচ্ছে আমাদেরকে প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে, মানে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী, বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার যে জেলাটা সেটাকে সিলেক্ট করে দেবেন। এই দেখুন, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস। তারপরে হচ্ছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস। বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার যে পুলিশ স্টেশন সেটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে আবেদন করেন তাহলে নো থাকবে। সিলেক্ট দ্য কান্ট্রি অফ, এখানে ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা অনুযায়ী আপনি যে দেশে বসবাস করছেন, যে দেশে এখন আছেন সেই দেশটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনি যে দেশে রয়েছেন এই যে সিলেক্ট দ্য বাংলাদেশ মিশনকে সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে আবেদন করছি এর জন্য ইয়েসই রাখবো। তারপরে হচ্ছে কন্টিনিউতে যাব। এবার হচ্ছে স্টেপ 2তে আমাদেরকে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দেবেন, কন্টিনিউতে যাবেন। এবার আমরা স্টেপ 3তে চলে আসলাম, ওপরে যাব। প্রথমে ইমেইলটা থাকবে, যেহেতু ইমেইল দিয়েছি। তারপর হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম 6 ক্যারেক্টার্স, মানে সর্বনিম্ন যেন 6 সংখ্যা হয়। আর 6 সংখ্যার উপরে হলে সমস্যা নাই, কিন্তু 6 সংখ্যার কম হলে পাসওয়ার্ডটা নেবে না। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া রয়েছে, এই যে নিয়মটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, 6 সংখ্যার কম যেন না হয়। আরেকটা বিষয় হচ্ছে বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দিবেন, তারপর হচ্ছে সংখ্যা দিতে হবে, তারপর হচ্ছে স্টার, হ্যাশ, স্ল্যাশ, এই ধরনের যে জিনিসগুলো এগুলোর যে কোনো একটি দিতে হবে। তো আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, 2বার দিতে হবে। এবার আমরা একটু নিচে চলে আসব। পার্সোনাল ইনফরমেশানে আমাদেরকে নাম দিতে হবে। নামের প্রথম অংশ এখানে দেবেন এবং শেষ অংশ এখানে দেবেন, যদি বড় নাম হয়। যদি এক শব্দের নাম হয় তাহলে আপনাকে সারনেমে দিতে হবে, কারণ গিভেন নেমটা হচ্ছে অপশনাল, অবশ্যই আপনাকে সারনেমে দিতে হবে। আমার যে নামটা সেটা দিয়ে দিচ্ছি। আপনার যদি বড় নাম হয় তাহলে আপনি পুরো নামটাই সারনেমেও দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি নিচেরগুলো যখন পূরণ করবেন উপরেরটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপরে হচ্ছে ফোন নাম্বার দিতে হবে, বাংলাদেশের কোডটা দিয়ে দেওয়া রয়েছে। তারপরে নিচে এসে ফোন নাম্বার দিতে হবে, নাম্বারটা দিয়ে দিয়েছি। 1 থেকে শুরু করবেন, 0 দেয়াই থাকবে। তারপর হচ্ছে আই অ্যাম হিউম্যান এটাতে ক্লিক করে দিচ্ছি। 6 অ্যাপ্লিকেশনস ক্যান বি অ্যাপ্লাইড উইথ 1 অ্যাকাউন্ট, আপনি একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 6 বার আবেদন করতে পারবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিচ্ছি। এবার হচ্ছে স্টেপ 4-এ অ্যাক্টিভেশন ই পাসপোর্ট অ্যাকাউন্ট। এই যে অ্যাক্টিভেশন যে লিঙ্কটা এটা আমাকে ইমেইল আকারে পাঠানো হয়েছে, আমার যে ইমেইলটা আমি দিয়েছিলাম সেই ইমেইলে। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি পরবর্তীতে, যাতে আমাকে আর কোনো কিছু দিতে না হয়। তো আপনিও সেভ করে নেবেন যাতে পরবর্তীতে পূরণ করতে না হয়। তো আমাকে ইমেইল চেক করতে বলা হচ্ছে। যদি ইমেইলটা আমি না পাই তাহলে আমাকে অন্যভাবে ট্রাই করতে বলা হচ্ছে। এই যে দেখুন, চেক ইওর স্প্যাম ফোল্ডার, মানে এটা হচ্ছে যদি ইনবক্সে খুঁজে না পাই তাহলে আমাকে অ্যাক্টিভেশন লিঙ্কটা স্প্যাম ফোল্ডারে খোঁজ করতে হবে। যদি আপনি ইমেইলটা না পান, আসতে দেরি হয়, তাহলে এই যে রিসেন্ড এটাতে ক্লিক করে আপনি আবার পাঠাতে পারেন, ইমেইলের জন্য অপেক্ষা করবেন। যদি ইমেইল আসতে একটু দেরি হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, একটু দেরি হতে পারে, সার্ভারজনিত বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, একটু অপেক্ষা করবেন। আমারটা চলে এসছে দেখুন। আপনি যদি না পান তাহলে মোড়ে ক্লিক করবেন এভাবে, এখানে দেখুন স্প্যাম ফোল্ডার, এটাতে ক্লিক করে আপনি এরকম ইমেইল আকারে পেয়ে যাবেন। তো আমি পেয়ে গেছি, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এরকমটা আসবে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এখানে এরকম করে লাল হয়ে যায়, তো অনেকেই ঘাবড়ে যায় যে এটা কি হলো। তো এর জন্য আপনি যেটা করবেন, এভাবে এটাকে কপি করবেন, লিঙ্কটাকে কপি করবেন, এভাবে লিঙ্কটাকে কপি করে আপনি আরেকটা ট্যাব ওপেন করবেন। তারপরে অ্যাড্রেস বার, যেভাবে মানে বারে যেভাবে অ্যাড্রেস লেখে আপনি সেভাবে এরকম করে ইন্টারে প্রেস করবেন। যদি মোবাইল হয় তাহলে মোবাইল থেকে
ওকে করে দেবেন, মানে একটা জায়গায় প্রবেশ করতে গেলে যেভাবে আমরা করি ওকে করে দেবেন, দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে যদি এরকম লাল আসে। আর যদি নর্মালি এরকম থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করে দিন। আর এই যে লিঙ্কটা এটার ভ্যালিডিটি হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা পর আপনাকে আবার পুনরায় ইমেইল পাঠাতে হবে, রিসেন্ড করতে হবে যদি আপনি 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ না করেন আপনি আপনার অ্যাকাউন্টটাকে। তো আমি লিঙ্কে ক্লিক করছি। স্টেপ 4-এ ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড। তো সাইন ইন আমরা এটাতে ক্লিক করছি। তো আমার ইমেইল এবং পাসওয়ার্ড যেহেতু আমি সেভ করে রেখেছিলাম আপনাদেরকে বলেছি, এর জন্য আমার কিছু করতে হয়নি, অটোমেটিক চলে এসছে। তো আই এম হিউম্যান এটাতে ক্লিক করার পরে সাইন ইনে ক্লিক করছি। তো আমার প্রোফাইলটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার পাসপোর্টটা আসলে কোন ধরনের পাসপোর্ট, টাইপকে সিলেক্ট করে দিতে হবে। অর্ডিনারি হলো অর্ডিনারি, অফিসিয়াল হলো অফিসিয়াল। যদি অফিসিয়াল হয় তাহলে এখানে দেখুন ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দিবেন। আর এখানে এনওসি অথবা জিও, গভর্নমেন্ট অর্ডার অথবা নো অবজেকশন সার্টিফিকেট এগুলো চলে আসবে। তো আমার যেহেতু আমি অর্ডিনারি করবো এর জন্য এটাকে অর্ডিনারি রাখবো। 7 কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল। যদি গিভেন নেম এবং সারনেম দেয়া নিয়ে আপনার কোনো কনফিউশন থাকে তাহলে ক্লিক হেয়ার ফর এক্সাম্পল এখানে ক্লিক করে উদাহরণগুলো দেখে নিতে বলা হচ্ছে। তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি বিষয়টা আসলে কিভাবে কি। আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, যদি নিজের জন্য আবেদন করেন তাহলে এখানে ক্লিক করলেই আপনার যে নাম এবং কিছু ইনফরমেশন এখানে অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে, আপনাকে পূরণ করতে হবে না। কারণটা হচ্ছে আপনি প্রোফাইল ক্রিয়েটিংয়ের সময় যেহেতু ইনফরমেশান দিয়েছেন এর জন্য। আর যদি এরকমটা হয় যে আপনি অন্য কারোর জন্য অ্যাপ্লিকেশন করছেন আপনার প্রোফাইল থেকে, এইখানে আনমার্ক থাকবে তাহলে, ঠিক আছে। আর জেন্ডারকে সিলেক্ট করে দেবেন, আমি মেল, এই জন্য মেল সিলেক্ট করে দিলাম এবং আমি আমার প্রোফাইল থেকেই অ্যাপ্লিকেশনটা করব, যার ফলে আমি এটাতে টিক মার্ক দিলাম। দেখুন আমার নাম চলে এসছে। তো এখানে দেখুন লেখা রয়েছে ফুল নেম অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট অর NID/BRC, মানে হচ্ছে নতুন যদি আপনি আবেদন করেন তাহলে এই যে এই দুইটা অনুযায়ী আপনাকে এখানে পূরণ করতে হবে। যদি এরকম হয় যে আপনি রিনিউ করছেন তাহলে এই যে অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট, আমাদের টপিক হচ্ছে নতুন আবেদন, এই জন্য আমি এটা অনুযায়ী আবেদন করব, আপনি এটা অনুযায়ী আবেদন করবেন। হয় NID, যদি আপনার বয়স 20 বছরের বেশি হয় তাহলে অবশ্যই NID লাগবে। আর যদি 18 থেকে 20 হয় তাহলে NID অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দিয়ে আবেদন করতে পারবেন। আর যদি 18 বছরের একদিনও কম হয় তাহলে অবশ্যই আপনাকে এই যে BRC অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদনটা সম্পন্ন করতে হবে। গিভেন নেম হচ্ছে যে নাম আপনাকে দেওয়া হয়েছিল, আর সারনেম হচ্ছে বংশীয় নাম, মানে যেটা আপনার সৈয়দ অমুক তমুক এরকম থাকে না, সেগুলা। এখন আপনার নামে যদি দুটো অংশ থাকে তাহলে প্রথম অংশ এখানে দেবেন গিভেন নেমে এবং শেষ অংশ সারনেমে দেবেন। এটাই হচ্ছে সব থেকে মানে সহজ বিষয়, সহজ বাংলায় বুঝতে গেলে আপনি এভাবে দিন। আর যদি আপনি বোঝেন বিষয়টা তাহলে তো আপনার মতো করে আপনি দিন। আর যদি এক শব্দে নাম হয় তাহলে নিচে দিতে হবে সারনেমে এখানে পূরণ করে দিতে হবে অমুক, হয়তো রহিম করিম, শুধু রহিম করিম, আগে পিছিয়ে কিছু নাই, তাহলে সারনেমে দিবেন। এখন আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে প্রফেশন দিতে হবে, আপনি এখন কোন প্রফেশনে আছেন। এখন প্রফেশন সিলেকশনের সময় অবশ্যই আপনাকে একটু ভেবেচিন্তে দিতে হবে, আপনি উল্টাপাল্টা প্রফেশন দেবেন না, তাহলে অনেক ক্ষেত্রে প্রফেশনেরও ডকুমেন্ট দিতে হয়। জাজ, জার্নালিস্ট, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস আছে, এমন কিছু পেশা রয়েছে যেগুলোতে কোনো ধরনের কোনো ডকুমেন্ট লাগে না, কিন্তু যদি এই যে পাইলট সেক্ষেত্রে আপনার লাগবে। আপনি যদি ডক্টর হন অথবা লয়ার হন অথবা স্টুডেন্ট হন সেক্ষেত্রে ID কার্ড এই ধরনের জিনিসগুলো, টিচার হন, হ্যাঁ, তাহলে এই ধরনের আপনার আইডেন্টিটি প্রমাণের ক্ষেত্রে যে প্রমাণক লাগবে সেগুলো দিতে হতে পারে, যার ফলে আপনি বুঝে শুনে আপনার পেশাটাকে সিলেক্ট করবেন। আমি যেহেতু আনএমপ্লয়েড এর জন্য আমি আনএমপ্লয়েড দেবো, বেকার। এখন আমি আনএমপ্লয়েড দিলাম। তারপরে হচ্ছে এখানে বুদ্ধিজম, ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম আপনার ধর্মকে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ইসলাম সেজন্য ইসলাম দেব। আপনি যদি এই যে জাইনিজম, তারপর হচ্ছে জুডাইজম, আরও যদি অন্য কোনো ধর্মের হন সেই ক্ষেত্রে আদার্সকে সিলেক্ট করে দেবেন। আর এর মধ্যে যদি কোনো ধর্মের হয়ে থাকেন তাহলে সেটাকে সিলেক্ট করে দেবেন। আমি ইসলামের জন্য সিলেক্ট করে দিলাম। আর ফোন নাম্বারটা অটোমেটিক চলে আসবে কারণ ইতিপূর্বে আমি নাম্বারটা দিয়েছিলাম। নিচে আসার পরে এবার হচ্ছে
সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা অবশ্যই বাংলাদেশ হবে, কারণ আপনি হচ্ছে রিজনকে সিলেক্ট করেছেন, বাংলাদেশ অটোমেটিক রয়েছে। তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, মানে আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করে দেবেন, ভুল যেন না হয়। অনেক সময় দেখা যায় যে একই ধরনের বানান, এই যে দেখুন রাজশাহী, রাজবাড়ী, অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে ফেলেন, এটা কিন্তু করা যাবে না। তারপর হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ, তো এটার জন্য ক্যালেন্ডারে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে সালটাকে সিলেক্ট করতে হবে, জন্ম তারিখটাকে সিলেক্ট করে দিয়েছি, ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন, কারণ এটা আবার রিঅ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ, সংশোধনীতে অনেক ঝামেলা হবে, পাসপোর্ট অফিস থেকে অনেক বিড়ম্বনার শিকার হতে পারেন আপনি। তারপর হচ্ছে এখানে সিটিজেনশিপ, আপনি কিভাবে দেশের নাগরিক, আমি বাই বার্থ জন্মগত, আপনি যদি অন্যভাবে হন তাহলে সেটা দিবেন। আমি আমারটাকে সিলেক্ট করে দিয়েছি, সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করছি। এবার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আমাদেরকে দিতে হবে। এখন প্রথমে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো আমি আমারটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনারটা হুবহু সিলেক্ট করবেন, আপনার জাতীয় পরিচয়পত্র অথবা বার্থ সার্টিফিকেটে যেভাবে রয়েছে, মানে কোনো কিছু গোপন করতে যাবেন না, তাহলে সমস্যা হবে। যদি আপনি গ্রামে বসবাস করেন, রোড অথবা ব্লক অথবা সেক্টর এগুলো যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই, এটা হচ্ছে অপশনাল। এবার হচ্ছে পোস্ট অফিসকে সিলেক্ট করে দিতে হবে, পোস্ট অফিস, তো আমি আমারটাকে সিলেক্ট করে দিলাম, পোস্ট কোডটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আমরা নিচে আসব, নিচে আসার পরে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট, যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট একই হয় তাহলে এটাতে টিক মার্ক দিয়ে দিবেন, যদি আলাদা হয় তাহলে এটা এভাবেই থাকবে, আপনাকে আলাদা যে ঠিকানাটা সেটাকে পূরণ করে দিতে হবে। আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট একই, এর জন্য আমি এটাতে টিক মার্ক দিয়ে দিব। তারপরে আমি নিচে চলে আসবো, নিচে আসার পর আর কিছু করতে হবে না, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে আইডি ডকুমেন্টস, ইফ ইউ হাইড ইউর প্রিভিয়াস পাসপোর্ট, এর মানেটা হচ্ছে যে আপনি আপনার পাসপোর্টের আগের পাসপোর্টের তথ্য যদি গোপন করেন সেক্ষেত্রে আপনি আপনার আবেদন বাতিল করা হবে, এই সমস্ত বিষয়গুলো বলে দেওয়া রয়েছে। অবশ্যই কোনো তথ্য গোপন করতে যাবেন না, কোনো ছলচাতুরির আশ্রয় নিতে যাবেন না। আর যদি আপনার রিনিউ হয় সেক্ষেত্রে এই দুটি অপশন, যেহেতু আমাদের কোনো পাসপোর্টই নেই, আমি নতুন পাসপোর্ট আবেদন করব, যে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আমার কোনো পাসপোর্ট নেই। হ্যান্ড রাইটেন পাসপোর্ট মানেটা হচ্ছে হাতে লেখা কোনো পাসপোর্ট আমার নেই, এর জন্য এটাতে টিকমার্ক দিয়ে দেব। দেওয়ার পরে আমরা নিচে আসবো, নিচে আসার পরে ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ, অন্য কোনো দেশের পাসপোর্ট কি আপনার রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং সেটার ইনফরমেশন দিতে হবে, কোন দেশ থেকে ইস্যু করেছেন, ফরেন পাসপোর্টের নাম্বার কত সেটা দিবেন, কোনটা। নো আই ডোন্ট হ্যাভ, আমার কোনো পাসপোর্ট নাই, এই জন্য এটাতে বহাল রাখবো। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশান ইনফরমেশন, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে। যে অ্যাপ্লিক্যান্ট তার বয়স যদি 20 বছরের বেশি হয় তাহলে অটোমেটিক এই অপশানটাই শো করবে, কারণ আপনি আপনার জন্ম তারিখকে আগে থেকে সিলেক্ট করে দিয়েছেন। যে অ্যাপ্লিকেশন করছে তার বয়স যদি 18 থেকে 20-এর মধ্যে হয় তাহলে এখানে ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশান দেওয়ার অপশন এবং বার্থ সার্টিফিকেটের ইনফরমেশান মানে বার্থ সার্টিফিকেটের নাম্বার দেওয়ার অপশন দুটোই থাকবে। আর যদি 18-র কম হয় তাহলে এখানে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটের মানে নাম্বার দেওয়ার অপশনটাই থাকবে। তো আমি ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করছি। তারপর হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন, পিতামাতার তথ্য দিতে হবে। প্রথমে হচ্ছে ফাদার ইনফরমেশন, পিতার ইনফরমেশন দিতে হবে। তো যদি আননোন হয়, মানুষের জীবনে এমন অনেক সময় হয়ে থাকে, অনেকের সাথে এরকমটা ঘটে থাকে যে পিতামাতার ইনফরমেশন হয়তো আপনার জানা নেই, সেক্ষেত্রে কী করবেন, এখানে আননোন দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর ফাদার নেম এখানে অ্যাজ পার এনআইডি অথবা বিআরসি অর্থাৎ বার্থ সার্টিফিকেট, এখানে কিন্তু উদ্দেশ্য করা হচ্ছে যে পিতামাতার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে তাদের ইনফরমেশান যেহেতু তাদের অনুযায়ী দিবেন, কিন্তু একটু সতর্কতার সহিত আপনি এই ইনফরমেশানগুলো পূরণ করবেন, কারণটা হচ্ছে অনেকের দেখা যায় যে পিতামাতার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে না, ঠিক আছে, নিজের বার্থ সার্টিফিকেটের অথবা ভোটার আইডি কার্ডের নামে কিছুটা গরমিল থাকে, তো সেই ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন, দেখা যাচ্ছে যে পিতামাতার ভোটার আইডি কার্ডে একরকম, নিজের ভোটার আইডি কার্ডে আর একরকম। আপনি একটু সতর্ক হয়ে আপনার ভোটার আইডি কার্ডে পিতামাতার নাম যেভাবে আছে আপনি এখানে সেভাবে লিখে দেবেন। তো আমি আমার ইনফরমেশানগুলো পূরণ করে দিব। পিতামাতার ইনফরমেশান দেওয়া শেষ,
তো এখানে একটি বিষয় বলবো, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা এটা অপশনাল, ঐচ্ছিক। আপনি চাইলে দেবেন, যদি মনে করেন যে দিবেন না তাহলে দরকার নেই। তবে যদি আপনি দেন তাহলে সেই ক্ষেত্রে তাদের ভোটার আইডি কার্ড চাইতে পারে ফটোকপি, সেটা আপনাকে দিতে হতে পারে। আর যদি না দেন, নাও চাওয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি একটু ঝামেলা এড়াতে পারছেন। যদি আপনার লিগ্যাল কোনো গার্ডিয়ান থাকে, পিতামাতা হয়তো জীবিত নাই, তাদের ইনফরমেশন হয়তো দিতে হবে না আপনার। তার যে ভোটার আইডি কার্ড, যে আপনার আইনানুগ অভিভাবক এখন, তার ইনফরমেশান আপনাকে এখানে দিতে হবে, এটা অবশ্যই আনমার্ক করে দেবেন। আর যদি এরকমটা হয় যে আপনার এরকম কোনো সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে এটাতে টিক মার্ক থাকবে। আপনি এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন। এবার হচ্ছে স্পাউস ইনফরমেশন, এটা হচ্ছে আপনার স্বামী বা স্ত্রীর ইনফরমেশন দিতে হবে। এই যে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাসটা প্রথমে সিলেক্ট করে দিতে হবে। ম্যারিড যদি হন ম্যারিড, ডিভোর্স যদি হয় সেক্ষেত্রে আপনারটা আপনি দিয়ে দিবেন। সিঙ্গেল হলে সিঙ্গেল, আমি যেহেতু ম্যারিড এই জন্য ম্যারিডকে সিলেক্ট করে দিলাম এখানে। আচ্ছা, ইফ ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান স্পাউস, মানে এটা হচ্ছে যদি আপনার একের অধিক স্ত্রী থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের ইনফরমেশান অবশ্যই বলে দিতে হবে বায়োমেট্রিক এনরোলমেন্টের সময়। ঠিক আছে, এই যেখানে বলে দেওয়া রয়েছে, কিন্তু আমি এত ডিটেল আলোচনা করছি না। আপনার স্পাউস, স্বামী বা স্ত্রীর যে নামটা সেটা এখানে লিখে দিতে হবে তার ভোটার আইডি কার্ড অনুযায়ী। দিয়ে দিচ্ছি প্রফেশন দিন তারপর হচ্ছে ন্যাশনালিটি দিতে হবে, তার জাতীয়তা কোনটা সেটা সুন্দর করে এখানে পূরণ করে দেবেন। ভুল দিবেন না, যদি ভুল দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আমি বারবার একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে স্পাউস আইডেন্টিফিকেশন ইনফরমেশন মানে হচ্ছে তার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আসলে অপশনাল। তো আমার ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, এবার হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিচ্ছি। এবার হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট, পাসপোর্টের উপরে আপনারা হয়তো খেয়াল করেছেন এমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশন দিতে হয়। সেক্ষেত্রে আপনার এই যে সম্পর্ক, যেগুলো আত্মীয় স্বজন, তারপরে হচ্ছে নিজ রক্তের যারা, তাদেরকে আপনি এখানে ইনক্লুড করতে পারেন। রিলেশনশিপ দেখুন, আমি ওয়াইফকে সিলেক্ট করব। আপনি যদি অন্য কিছু দিতে চান তাহলে যে সিস্টার, তারপরে হচ্ছে ছেলে, তারপরে সিস্টার ইন ল, এখানে মায়েরটা দিতে পারেন, ফ্রেন্ডেরটা দিতে পারেন, ফাদার ইন ল। এখানে দেখুন স্পাউস রয়েছে, এটা সিলেক্ট করলে স্বামী বা স্ত্রীর ওইটা সিলেক্ট হয়ে যাবে। কারণটা হচ্ছে ইতিপূর্বে আমি পূরণ করেছি, যার ফলে এটা অটোমেটিক চলে এসছে, আমাকে আর পূরণ করতে হচ্ছে না। নিচে আসার পরে আপনার স্বামী বা স্ত্রীর যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিবেন। নিচে আসার পরে এখানে সিলেক্ট পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে দিন। তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এটা অপশনাল, চাইলে দেবেন, না চাইলে দরকার নেই। তারপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে, এমার্জেন্সি কন্ট্যাক্টের যে ফোন নাম্বারটা সেটা এখান থেকে পূরণ করে দিতে হবে। তো ইনফরমেশন দেওয়া শেষ, সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে ভ্যালিডিটি সেট করতে হবে এবং পেজ সেট করতে হবে, যে কত পৃষ্ঠা চাচ্ছেন এবং কত বছর মেয়াদি চাচ্ছেন। এখানে 64 পেজের যে অপশনটা সেটা এখন ডিসেবল রয়েছে, আপনাকে 48 পেজের পাসপোর্টটাই নিতে হবে। তো আর ভ্যালিডিটি হচ্ছে 5 এবং 10 এটা রয়েছে, তো আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারেন। আমি 10 নেব। আর যদি 5 নেন তাহলে 48 পৃষ্ঠার এটা আপনি নেবেন হচ্ছে 4025 টাকায়। আর যদি এটা ফি দিতে হবে, অনলাইনে দিতে পারেন অথবা ব্যাংকে গিয়ে আপনাকে টাকাটা পে করতে হবে। আর যদি আপনি 10 বছর মেয়াদি নেন সেক্ষেত্রে 5750 টাকা, এটা হচ্ছে রেগুলার। ঠিক আছে, রেগুলার আপনি যদি নিতে চান। পরের অপশনে গিয়ে আমরা দেখতে পারবো যে এক্সপ্রেস ডেলিভারি এবং সাধারণ ডেলিভারির ক্ষেত্রেও আপনার টাকাটা এদিক ওদিক হবে, সেটা আমরা দেখব। আপনি যে নোটগুলো ভালো করে পড়বেন, আপনারা যারা অ্যাপ্লিকেশন করেন নোটগুলো ভালো করে একটু পড়ার চেষ্টা করবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাতে ক্লিক করে বাংলা করে নেবেন, ভাষা বাংলা করে নিয়ে এগুলো পড়ে নেবেন, যাতে স্টেপ বাই স্টেপ পাসপোর্টটা করতে কোনো হ্যাচাল না পোহাতে হয় আপনাদেরকে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এটাতে যাওয়ার পর আমার যে রিজনাল পাসপোর্ট অফিস সেটাতে শিডিউলিংয়ের মানে অ্যাপয়েন্টমেন্টের ডেট নেওয়ার কোনো ব্যাপার নেই, এই জন্য এটাতে টিকমার্ক এসছে। তো আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, মানে এমন অনেক লোকেশান, এমন অনেক অফিস রয়েছে যেখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতে পারে, তো সেই ক্ষেত্রে এখানে ক্যালেন্ডারের মতো অপশন আসবে, আপনি ওগুলো সিলেক্ট করলেই সহজ জিনিস, এটা খুব একটা কঠিন কোনো জিনিস না। তো আপনি ক্যালেন্ডারের মতো এটাকে সিলেক্ট করে আপনি ডেটটাকে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলোতে আপনি ক্লিক করলেই কাজ করবে, আর যেগুলো অ্যাভেলেবেল থাকবে না সেগুলো
আপনি পাচ্ছেন না, সেই ডেট আপনি পাচ্ছেন না। এবার এই যে এখানে দেখুন রেগুলার ডেলিভারি, এটাতে যদি আমি একটু ধরে রাখি, দেখুন ডেলিভারি টাইম হচ্ছে 15 ওয়ার্কিং ডেজ। এর মানেটা হচ্ছে যে 15 কর্মদিবসের মধ্যে আপনি রেগুলার ডেলিভারিতে পাসপোর্টটা হাতে পাচ্ছেন। এটা কিন্তু 15 দিন না, এটা হচ্ছে আপনার 22 দিনের 22-23 দিন এরকমটা সময় লাগবে আপনার পাসপোর্টটা পেতে। আর এখানে দেখুন লেখা রয়েছে যে এক্সপ্রেস ডেলিভারি, এটা হচ্ছে আপনার টাইম হচ্ছে 7 ওয়ার্কিং ডেজ। আপনি এটাতে 9 থেকে 10 দিনের মধ্যে আপনি পাসপোর্টটা হাতে পাবেন। এখানে লেখা রয়েছে যদিও 7 দিন, কিন্তু আপনি পাবেন হচ্ছে 10 দিন মতো সময়ের মধ্যে। আর এটা হচ্ছে রেগুলার ডেলিভারি, এই যে 5,750 টাকা 10 বছর মেয়াদি পাসপোর্ট। আর 4,025 টাকা ছিল হচ্ছে 5 বছর মেয়াদি পাসপোর্ট 48 পৃষ্ঠার। এটা রেগুলার ডেলিভারিতে ছিল কিন্তু আগে। এখন আমি যদি এটাকে এক্সপ্রেস করে দিই তাহলে 8,050 টাকা আমাকে পে করতে হবে। আমি যদি 2 দিনের মধ্যে, মানে অতি জরুরি পাসপোর্ট যদি আমি চেয়ে থাকি, আমার যদি প্রয়োজন হয়, তাহলে আমাকে কিন্তু আরও বেশি পে করতে হবে। কত টাকা লাগবে সেই অংশে যখন আমরা যাব, হ্যাঁ, তখন আমি আপনাদেরকে বলবো, যে দেখিয়ে দেবো যে এমার্জেন্সি পাসপোর্ট যদি হয়, মানে অতি জরুরি যদি পাসপোর্ট হয়, সেক্ষেত্রে কত টাকা আপনার লাগবে। তো আমি রেগুলার ডেলিভারিকে সিলেক্ট করছি, 5,750 টাকা। তো 7 কন্টিনিউ এটাতে যাব। তারপরে একটা ওভারভিউ আসবে যেখানে আমার সমস্ত ইনফরমেশান শো করবে। ভালো করে দেখব যে আমার কোনোটাতে কোনো ভুল রয়েছে কি না। তো ইনফরমেশানগুলো দেখা শেষ। এখানে ডিক্লারেশন অফ কনসেন্ট, তো আমি শপথ করছি এখানে একটি মানে অঙ্গীকারের মতো, যে এখানে আমি শপথ করছি যে আবেদনপত্রের সকল তথ্য সঠিক, মানে এগুলো আপনি একটা অঙ্গীকার করছেন যে আমি কোনো ভুল তথ্য দিইনি। এটাতে টিক মার্ক দিতে হবে। তারপর হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটি পেজ আসবে। এবার আর কোনো সুযোগ নাই কিন্তু আপনার ব্যাকে চলে আসার, কারণ আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দিয়েছেন। আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে এখানে দেখুন দুটো অপশন রয়েছে টাকা পেমেন্টের। আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন, এখানে অনলাইন পেমেন্ট আর হচ্ছে অফলাইন পেমেন্ট। তো আমি অনলাইনেই পেমেন্টটা আপনাদের দেখাবো যে কীভাবে করতে হয়। অনলাইনেই পেমেন্ট করবেন, কিন্তু আপনি সিলেক্ট করবেন অফলাইন। অনলাইনে সিলেক্ট করলে কিন্তু একটু সমস্যা হয়, অনেকেই সার্ভারজনিত জটিলতার কারণে চালান ফর্মটা ডাউনলোড করতে অনেকেই সমস্যা ফেস করেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমার সাজেশন থাকবে যে আপনি অফলাইন পেমেন্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি অনলাইনে পেমেন্ট করবেন, সেটা আলাদাভাবে সরাসরি ওয়েবসাইটে গিয়ে। সেটা কিভাবে করতে হবে, এটা খুবই সহজ। বরঞ্চ আপনি অনলাইনে পেমেন্ট সিলেক্ট করলে এটা আপনার জন্য কঠিন হবে। তো এবার কন্টিনিউতে যাব। দেখুন আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। আমরা এই যে প্রিন্ট সামারি যে পেজটা, সেটাকে আমরা প্রিন্ট করে নেব। এই যে সেভ অ্যাজ পিডিএফ, আমি এটা সেভ করে নিলাম। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। সো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশন করা শেষ। এইবার চলুন জেনে আসি যে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে। আমরা একটু নিচে আসবো। এই যে দেখুন লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, মানটা হচ্ছে যে কি প্রয়োজনীয় ডকুমেন্ট আমাকে দিতে হবে। প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারিটা নিতে হবে, যেটা প্রথমে আমি ডাউনলোড করেছি। তারপর হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্টস, জাতীয় পরিচয়পত্র অথবা বার্থ সার্টিফিকেট, আপনি যেটা দিয়ে আবেদন করেছেন সেটা নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে পেমেন্ট স্লিপ অ্যান্ড চালান, অথবা এই চালান যেটা দিয়ে আপনি পেমেন্ট করে থাকুন না কেন, সেটা ব্যাংকে গিয়ে হতে পারে অথবা নিজে হতে পারে। মানে এক কথায় আপনি যেটা পে করেছেন, আপনার যে পে করার যে প্রমাণকটা, সেটা নিয়ে যাবেন। প্রিভিয়াস পাসপোর্ট ইফ এনি, মানেটা হচ্ছে যদি রিইস্যু হয়ে থাকে, আপনি যদি পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের টপিক না। তারপর হচ্ছে জিও অথবা এনওসি ফর গভড এমপ্লয়ি, মানে হচ্ছে ইফ এনি, মানে হচ্ছে যে কোনো একটি আপনার লাগবে যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন। জিও গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট, এর যে কোনো একটি আপনাকে দিতে হবে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সেটা নিয়ে যাবেন। তারপর হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, আরও কিছু ডকুমেন্ট আপনার লাগতে পারে আপনার অ্যাপ্লিকেশনের ধরন অনুযায়ী। যেমন ধরুন যদি এমনটা হয় যে আপনি আপনার প্রফেশনটাকে ডক্টর সিলেক্ট করেছেন, সেই ক্ষেত্রে প্রমাণক লাগতে পারে, অথবা অন্য কিছু সিলেক্ট করেছেন, সেই ক্ষেত্রে আপনার প্রমাণকটা দিতে হতে পারে। তো ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, এটা ডিপেন্ড করছে আপনার অ্যাপ্লিকেশনের উপরে। তারপর হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, মানে হচ্ছে আরেকটা যে ডকুমেন্ট ডাউনলোড দিলাম সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এর বাইরে আরও কিছু নিতে হতে পারে, যেমন ধরুন আপনার চেয়ারম্যান কর্তৃক যে সার্টিফিকেটটা, সেটা আপনার প্রয়োজন হতে পারে, সেটা নিয়ে যাবেন। পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো নিয়ে যেতে হতে পারে। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করে থাকেন, তার বাইরেও যদি আপনার বার্থ সার্টিফিকেট চাওয়া হয়, তাহলে সেটা আপনার লাগতে পারে। এবার আমরা দেখব পাসপোর্টের যে ফিটা। এখানে এই যে পাসপোর্ট ফি, এটাতে ক্লিক করবেন।
এবার আমাদের এখানে দেখুন ইনফরমেশান রয়েছে আপনি কোন কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা পে করতে পারছেন এবং কোন কোন সুবিধার মাধ্যমে, যে বিকাশ, নগদ, রকেট, এগুলো উপায় এগুলো রয়েছে। তারপরে এখানে আপনি ক্লিক করে এখান থেকেও সরাসরি পেমেন্ট অপশনে যেতে পারেন। আমি দেখাচ্ছি। এখন রেগুলার ডেলিভারি উইদিন 15 ওয়ার্কিং ডেজ, এই যে এখানে দেখুন 21 কর্মদিবস, এই যে এখানে দেখুন বায়োমেট্রিক এনরোলমেন্ট ডেট হতে 21 দিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন, ঠিক আছে? মানে 22 দিন লাগবে আপনার। ওখানে যদিও 15 ওয়ার্কিং ডেজ লেখা ছিল, আমি আপনাদেরকে আগে বলেছি। তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি উইদিন 7 ওয়ার্কিং ডেজ, এইটা হচ্ছে আপনার 10 দিনের মধ্যে। আমি পূর্বে বললাম মানে আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট ডেট হতে, মানে যেদিন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন সেদিন থেকে 10 দিনের মধ্যে। সুপার এক্সপ্রেস ডেলিভারি, এটার কথাই বলছিলাম, সেটা হচ্ছে এমার্জেন্সি পাসপোর্ট যেটা, সেটার জন্য এই যে এখানে উইদিন 2 ওয়ার্কিং ডেজ, মানে হচ্ছে 2 দিনের মধ্যে বায়োমেট্রিক এনরোলমেন্টের টাইম থেকে, মানে ওই দিন থেকে পরের 2 দিন পর্যন্ত সময় লাগবে। আর গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা যারা সরকারি চাকরিজীবী, সেক্ষেত্রে তাদের জন্য একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন, সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো আমরা নিচে আসবো, নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারি যে কত টাকা আমাদেরকে পে করতে হবে। এই যে ই পাসপোর্ট উইদিন মানে 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদি যদি হয় তাহলে রেগুলার হলে এত, এক্সপ্রেস ডেলিভারি হলে এত, সুপার এক্সপ্রেস হলে এত। তারপর হচ্ছে ই পাসপোর্ট 48 পৃষ্ঠার 10 বছর যদি হয় তাহলে 5750। তারপর হচ্ছে এক্সপ্রেস হলে এত। তারপর হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি হলে এত। তারপর ই পাসপোর্ট যদি 64 পৃষ্ঠার হয় 5 বছর মেয়াদি, সেটা ছিল না, অনেক সময় ওখানে অ্যানেবল থাকবে। তো আপনি যদি চান, যদি আপনি নিতে পারেন, তাহলে আপনাকে পে করতে হবে রেগুলার ডেলিভারিতে এত, এক্সপ্রেসে এত, আর সুপার এক্সপ্রেসে এত। আর এখানে দেখুন ই পাসপোর্ট 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদি, এটা যদি হয় তাহলে আপনাকে রেগুলারে এত, এক্সপ্রেসে এত এবং সুপার এক্সপ্রেসে এত দিতে হবে। দেখুন টাকার পরিমাণটা এখানে সুন্দর করে লিখে দেওয়া রয়েছে। আপনার বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এই যে বাংলা, এটাতে ক্লিক করে আপনি বাংলায় জিনিসগুলো ভালো করে বুঝে নিতে পারবেন। এবং এখানে দেখুন ই পাসপোর্ট ফিস ফর বাংলাদেশ মিশনস জেনারেল অ্যাপ্লিকেশনস, মানেটা হচ্ছে যদি সাধারণ অ্যাপ্লিকেশান হয় এবং দেশের বাইরে থেকে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে কত টাকা পে করতে হবে, সেই কী পরিমাণ পে করতে হবে সেই জিনিসগুলো এখানে রয়েছে। দেখুন রেগুলার 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদি $100 রেগুলার ডেলিভারিতে, এগুলো আপনি ভালো করে দেখে নিতে পারবেন যে কত ডলার আপনাকে পে করতে হবে দেশের বাইরে থেকে। এখানে হচ্ছে সাধারণ অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা দিতে হবে, আর যদি স্টুডেন্ট হয় অথবা লেবার হয় তাহলে সেক্ষেত্রে কত টাকা দিতে হবে সেই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে দেখাবো যে কীভাবে টাকাটা পে করবেন ব্যাংকে না গিয়ে। অটোমেটেড ই চালান অথবা এ চালান, এভাবে মানে এ চালান লিখলেও হবে, কোনো সমস্যা নেই। গুগল গিয়ে সার্চ করবেন, আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করে সরাসরি যেতে পারবেন। তো আমি এটাতেই ক্লিক করছি, এখানে ক্লিক করলে সরাসরি নিয়ে যাবে, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করছি। তারপরে এখানে দেখুন রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে, আপনি এটাতে ক্লিক করবেন, তারপরে এরকম অপশন আসবে। এখন এই যে এখানে দেখুন পাসপোর্ট ফি, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে কত পৃষ্ঠার আপনি নিতে চাচ্ছিলেন, অ্যাপ্লিকেশানে অবশ্যই সিলেক্ট করেছেন, আমি 48 পৃষ্ঠার সিলেক্ট করেছিলাম, আমি আমারটা দিয়ে দেবো। তারপর হচ্ছে 5 বছর মেয়াদি 21 কর্মদিবস, 10 বছর মেয়াদি 21 কর্মদিবস, এটা এসছে, আপনারটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে খুবই স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে বাংলায়, এখানে অসুবিধা হওয়ার কথা না। তারপরে হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা এনওসি দেবেন সেই ক্ষেত্রে, যারা জিও দেবেন সেই ক্ষেত্রে, আপনার যেটা আপনি সেটাকে ভালো করে পড়ে নেবেন, সবগুলো পড়ে নিয়ে তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা, আপনার ক্ষেত্রে কোনটা সিলেক্ট করতে হবে, এটা ভালো করে এখান থেকে পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলায় যেহেতু লিখে দেওয়া রয়েছে স্পষ্ট করে, যদি বুঝতে অসুবিধা হয় কোনোটা তাহলে আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন 21 দিনের মধ্যে আমি নিতে চাচ্ছি, এটা হচ্ছে 10 বছর মেয়াদি 21 কর্মদিবসের মধ্যে আমি নিতে চাচ্ছি, আমারটা আমি সিলেক্ট করে দিয়েছি, এবার ওকে করে দিচ্ছি। এবার নিচে আসার পরে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে সেই ব্যক্তি সিলেক্ট করে নিতে হবে, ব্যক্তিতে ক্লিক করলেই এরকমটা চলে আসবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, আপনি যেটা দিয়ে আবেদন করেছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে, যাটা দিচ্ছেন ভেরিফাই না করে জমা দেওয়া যাবে না, এটা কিন্তু খুবই রিস্কি, টাকা কিন্তু রিফান্ড হয় না, মানে আপনি টাকাটা ফেরত পাবেন না যদি ভুল কিছু করে ফেলেন। তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার যেটা দিয়ে আমি টাকাটা পে করতে চাচ্ছি সেই নাম্বারটা দিব। তারপরে ইমেইলটা অপশনাল, চাইলে দিবেন না চাইলে দরকার নেই।
তো প্রথম তিনটা ইনফরমেশন আপনাকে অবশ্যই দিতে হবে। তো জন্ম তারিখ সিলেকশনের ক্ষেত্রে প্রথমে এটাতে ক্লিক করবেন, তারপরে ক্যালেন্ডারের মতো অপশন আসবে, এটাতে ক্লিক করা মাত্রই সাল আসবে প্রথমে, তারপর হচ্ছে অ্যারো চিহ্নতে ক্লিক করে করে জন্ম সালটাকে প্রথমে নিয়ে আসবেন। তো এটা হচ্ছে আমারটা নিয়ে এসেছি, এবার হচ্ছে মাসটাকে সিলেক্ট করে দেব, তারপর হচ্ছে ডেটটাকে সিলেক্ট করে দেব। তো আমারটা হলো কি না এর জন্য চেক এনআইডি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে, মানেটা হচ্ছে আমারটা ভেরিফাই হয়ে গেছে। নিচে আসবো, তার আগে একটি বিষয় অবশ্যই আপনাদেরকে বলবো, যাদের এরকমটা দেওয়ার পরে যদি এরকম কোনো কিছু শো না করে, মানে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা সেটা অবশ্যই স্মার্ট কার্ডের নাম্বার যদি হয় তাহলে একবারে নিয়ে নেবে। যদি আগের অ্যানালগ নাম্বার হয় তো সেই ক্ষেত্রে যদি না নেয় তাহলে প্রথমে যে জন্ম সালটা অ্যাপ্লিকেন্টের সেই জন্ম সালটা প্রথমে জাতীয় পরিচয়পত্রের আগে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এটা নিয়ে নেবে। এই ধরনের সমস্যাগুলো অনেকে ফেস করে থাকেন। তো এবার হচ্ছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যে কোনো একটি ব্যাংকের গেটওয়ে ব্যবহার করব। নিচে আসার পরে এখানে দেখুন অনেকগুলা ব্যাংক রয়েছে। তো আমরা এখন সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটা পে করতে চাচ্ছি, এই জন্য এই যে সোনালী ব্যাংক লিমিটেড আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ এটাতে যাব। তো এবার আমাদেরকে পে করতে হবে। টাকা হচ্ছে এত, নাম শো করেছে, তারপর হচ্ছে ব্যাংক রেফারেন্স নাম্বার শো করেছে, ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এই যে জিনিসটা এটাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, মানে সেভ করে রাখবেন এক কথায়, যাতে আপনি যদি চালান ফর্ম ডাউনলোড করতে অসমর্থ হন, মানে হচ্ছে সার্ভারজনিত জটিলতা অথবা অন্য কোনো কারণ হতে পারে, হয়তো বা কাজ করছেন সেই সময় একজন ফোন দিয়ে ফেলেছে, সেক্ষেত্রে সার্ভারজনিত জটিলতা আসতে পারে, এগুলো দিয়ে আপনি আপনার চালান ফর্মটা ডাউনলোড করতে পারেন। এখানে টাইম উঠছে, এই টাইমের মধ্যে আমাকে টাকাটা পে করতে হবে। এখানে কাউন্টডাউন চলছে দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে বেশ কিছু ওয়েতে টাকাটা পে করতে পারেন। এখানে কার্ডস রয়েছে, ভিসা, মাস্টার, এগুলা মোবাইল ব্যাঙ্কিংয়ের রকেট, নগদ, উপায়, এগুলো রয়েছে, সেলফিনের মাধ্যমে করতে পারেন। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে এখানে দেখুন এমটিবি, তারপর হচ্ছে সাউথ ইস্ট, এগুলো রয়েছে। তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবং বিকাশের মাধ্যমে আমি টাকাটা পে করতে চাচ্ছি। বিকাশের মাধ্যমে যেহেতু আমি টাকাটা পে করতে যাচ্ছি, সমস্ত ইনফরমেশন এখানে শো করেছে, আমি কনফার্মে ক্লিক করছি। পে উইথ বিকাশ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকমটা আসবে, তারপর হচ্ছে বিকাশের যে নাম্বারটা সেটা দিয়ে দেবো। কনফার্মে ক্লিক করছি, তারপরে আমার বিকাশ নাম্বারে একটি পিন যাবে, চলে এসছে, কনফার্মে ক্লিক করছি, তারপরে আমার বিকাশের যে পিনটা সেটা দিয়ে দিব। এবার কনফার্মে ক্লিক করতে হচ্ছে আমাকে, তারপরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তারপরে এরকম একটি চালান ফর্ম আসবে, আপনি ওপরে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।